এই হচ্ছে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, বিডিও রাজগঞ্জের, জলপাইগুড়ির। এই বিডিও কোথায়? এই বিডিওর বিরুদ্ধে কেন কড়া পদক্ষেপ হচ্ছে না, এই প্রশ্ন উঠছে। কারণ এই বিডিও প্রশান্ত বর্মন তিনি খুনে অভিযুক্ত দত্তাবাদের সোনা ব্যবসায়ীকে মাথা বাঁচাতে টার্গেট চুনোপুটিরা। এই প্রশ্ন উঠছে, মাথা বাঁচাতে টার্গেট চুনোপুটিরা কেন বিডিওর বিরুদ্ধে করা ব্যবস্থা নয়? কোথায় পালিয়ে বেড়াচ্ছেন বিডিও প্রশান্ত বর্মন? আজ কাজের দিনেও বিডিও নেই, এসআইআর হচ্ছে, এদিকে বিডিওই নেই অফিসে। সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, পুলিশ কি করছে? টার্গেট চুনোপুটিরা, এই চুনোপুটিরা কারা? দেখো, এখনো পর্যন্ত সকলের মনেই কিন্তু এই একটাই প্রশ্ন, কারণ প্রভাবশালী বিডিও, তিনি এত বড় একটা অভিযোগের শিকার, কিন্তু তার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ, কিন্তু তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি, এবং কি ঘটনার যে তদন্ত পুলিশ করছে সেই তদন্ত প্রক্রিয়াও দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই প্রভাবশালী বিডিও হয়তো কোনো প্রভাব খাটিয়ে অন্যদেরকে মাথা করে তিনি আড়াল হওয়ার চেষ্টা চালাবেন। কারণ প্রথম দিন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ডিফেন্সে খেলার চেষ্টা করছিলেন বিডিও, কিন্তু তিনি কিছুটা নার্ভাসও ছিলেন, এবং তার পরবর্তীতে আমাদের মুখোমুখি হওয়ার পর থেকেই কিন্তু বিডিও কার্যত নিরুদ্দেশ। তার বাড়িতে গতকালকে দেখা গেছিল, আজকে অফিসে আসবেন এমনটাই স্বাভাবিক ছিল, কারণ এসআইআর এর কাজকর্ম নিয়ে বিডিও অফিসে অনেকেই আসছেন, অনেক কর্মীরা, তারা যারা ব্লকের বিভিন্ন এলাকায় কাজ করেন তারাও এসেছিলেন বিডিওর কাছে, কিন্তু তাকে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত বিডিও অফিসে তিনি এসে পৌঁছাননি। তাদের যারা ঘনিষ্ঠ যারা কর্মী রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে বিডিও কাজেই আছেন। কোথায় কাজ হচ্ছে? আমরা রাজগঞ্জ ব্লকের সর্বত্র খোঁজ নিয়েছি, দেখেছি বিডিও নেই। অর্থাৎ তিনি বিডিও আজকে রাজগঞ্জ ব্লকের কোথাও আসেননি, তার অফিসেও তো আসেননি, এমনকি ফিল্ড ভিজিটেও তিনি গিয়েছেন এরকম কোনো খবর নেই। সুতরাং বিডিওকে আড়াল করার একটা চেষ্টা চলতে পারে বা চলছে, এরকম একটা খবর কিন্তু রটছে। ওকে, আমি আসবো শান্তনু তোমার কাছে। বিডিওর যারা সঙ্গী সাথী তাদেরকে টার্গেট করছে পুলিশ। তার মধ্যেই পাওয়া গেল কি, এই প্রশান্ত বর্মনের অফিসের পেছনে সারি সারি একেবারে প্রচুর ভোটার কার্ড। এই ভোটার কার্ড এলো কোত্থেকে? জঙ্গলে কেন ভোটার কার্ড? বিডিও প্রশান্ত বর্মন নেই, বিডিও প্রশান্ত বর্মনের মাথায় হাত কার? এই প্রশ্ন তো উঠছে। এসআইআর এর কাজেও বিডিও অনুপস্থিত, বিডিও অফিসের পেছনে জঙ্গলে ভোটার কার্ড, বিডিওকে বাঁচাতে চুনোপুটিরা টার্গেট। এই ভোটার কার্ডগুলো কবেকার ভোটার কার্ড? কেন পড়ে আছে এখানে? প্রশান্ত বর্মন কোথায়? কি করছেন শান্তনু? দেখো, আজ সকালেই কিন্তু বিডিও অফিসের ঠিক পেছনে, যেখানে বিডিওর নিজের চেম্বার রয়েছে তার ঠিক পেছনে একটি জঙ্গল এলাকা রয়েছে, সেখানে কিন্তু এই পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছিল এই ভোটার কার্ডগুলো, যেগুলোকে দেখে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাফাই কর্মীরা দেখতে পান, তারপর যারা দপ্তরে এসেছিলেন তারাও কিন্তু দেখেন যে প্রচুর সংখ্যায় 100-র উপরে কিন্তু ভোটার কার্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সেগুলো কোথা থেকে এসছে, কারা নিয়ে এসছে, কারা ফেলেছে, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে, এবং এটা কিন্তু দেখা যেতে পারে দপ্তরের মধ্যেও এটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, এবং কি জয়েন্ট বিডিও নিজেও ছুটে আসেন, এবং পরবর্তীতে তিনি যা সাফাই দেওয়ার চেষ্টা করেছেন যে এই ভোটার কার্ডগুলো যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো কিন্তু পুরনো ভোটার কার্ড, সেগুলোকে বদল করে কিন্তু আবার নতুন করে যারা ভোটার তাদের হাতে নতুন কার্ড তুলে দেওয়া হয়েছে, সেই কারণে এই কার্ডগুলো আলাদা করে রাখা ছিল গুদামে। দেখি হেড ক্লার্কের সাফাই। ব্লক চত্বরে দেখা যাচ্ছে প্রচুর ভোটার কার্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। না, আমার তো জানা নেই, বুঝলেন, দেখিনি আমি এখনো। হয়তো পরিষ্কার করছে হয়তো ভোটার কার্ড। কয়েকশো ভোটার কার্ড এই সময় এটা একমাত্র ওসি ইলেকশন সাহেবই বলতে পারবেন। আর এই বিডিও অফিসে, প্রশান্ত বর্মনের অফিসে আজকে বিক্ষোভ, আজকে প্রচুর বিক্ষোভ দেখানো হলো ঠিকাদারদের পক্ষ থেকে। গ্রেফতারের দাবিও জানালেন তারা। একটু দেখাবো। আমাদের রাজগঞ্জ ব্লকের সমস্ত ঠিকাদারের ইএমডি দেওয়া হচ্ছে না কেন? প্রশান্ত বর্মন জব চাই, জব বকেয়া বিল দেওয়া হচ্ছে না কেন? প্রশান্ত বর্মন জব চাই। এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু প্রশান্ত বর্মন কোথায় কেউ জানে না। অদ্ভুত ব্যাপার। খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, বিডিও রাজগঞ্জের। শান্তনু, কেন ঠিকাদাররা আজকে বিক্ষোভ দেখাতে এসেছিলেন? দেখো, ঠিকাদাররা কিন্তু একসময় যারা বলছেন যে তারা একসময় তটস্থ ছিলেন এই বিডিওর ভয়ে, কারণ তারা যখন কাজের জন্য যাইতেন বিডিওর কাছে কোনো সমস্যা নিয়ে বলতে যেতেন, তাদেরকে ধমক চমক দিয়ে ঠান্ডা করে দিতেন বিডিও, সেই ভয়ে কিন্তু তটস্থ ছিলেন তারা। কিন্তু আজকে তারা সরব হয়েছেন এই দাবিতেই যে তাদের প্রায় 8 কোটি টাকা বিডিও আটকে রেখেছে, যার মধ্যে 3 কোটি টাকা বিডিও আত্মসাৎ করেছে বলে এই অভিযোগ সামনে রেখেই কিন্তু তারা আজকে বিডিও অফিস ঘেরাও করেছিলেন। বিডিও অফিসের সামনে রীতিমতন বিক্ষোভ দেখিয়েছেন, বিডিওকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। তাদের প্রশ্ন হচ্ছে
সরকারি টাকা, যেখানে দেখানো হচ্ছে সরকারিভাবে কাজ হয়েছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। বিডিও অন্য ঠিকাদারের নামে কাগজ দেখিয়ে সেখান থেকে 3 কোটি টাকার বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে সরাসরি অভিযোগ করে তারা বিডিওকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। তাদের বক্তব্য, তার বিডিওর ধমক চমক খেয়ে অনেক ঠিকাদার কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, টাকা চাইতে গেলে পরে তাদের হুমকির মুখে পড়তে হয়েছে, ভয় দেখানো হয়েছে। কিন্তু এই অবস্থায় যখন বিডিওর একের পর এক কীর্তি সামনে আসছে তখন তারা কিন্তু বুকে সাহস নিয়ে আজকে এসেছিলেন বিডিও অফিসে। তাদের একটাই দাবি, বিডিও সামনে আসুক, তাদের টাকার বকেয়া টাকার হিসাব দিক এবং সরকারি টাকা যে সকল নয় করা হয়েছে বলে তাদের অভিযোগ তার পূর্ণাঙ্গ তদন্ত হোক। প্রশান্ত বর্মন ধমক চমক এবং তাতে ঠিকাদাররা অসুস্থ, এতটাই প্রভাবশালী। কি অভিযোগ করছেন ঠিকাদাররা দেখুন। আমরা মানে বিডিও অফিসে প্রচুর টাকা পাবো, টাকা দেয় না, সিকিউরিটি দেয় না, আনেস্ট মানি দেয় না, উল্টা আরো ধমকি দেয়, টাকা যখন হবে তখন দিব। মানে ওনার ভয়ে আমরা খুব আছি। আমাকে তো এমন ধমক দিছে, আমার স্ট্রোক হয়ে গেল একবার, এই গোটা পোর্শনটাই আমার একবার পড়ে গেছিল। আমার বলছে কাজ যদি তাড়াতাড়ি তুলে, নালে না তুলতে পারলে ব্ল্যাক লিস্টেড করবো। প্রচুর টাকা উনি আত্মসাৎ করেছে। কিন্তু মানে সব থেকে বড় কথা যে আমরা যে ওনার কাছে যাব, যেটা উনিও বললো যে এটা আমাদের একটা এখন ত্রাস হয়ে গেছে, একটা বিনা কারণে ব্ল্যাক লিস্টেড। আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় হয়তো যে ঘটনা শুনছি যে উনি মার্ডার করেছে, হয়তো আমরাই ভয় পাচ্ছি কোনদিন হয়তো আমাদেরকে কোথায় হয়তো মার্ডার করে দিতে পারে। এবং সাথে ওনার বাউন্সার লোক নয়, বাউন্সার থাকে। যেদিন থেকে এসছে সেদিন থেকেই উনি বলতে গেলে একরকম চুরি শুরু করছে এক কথায়। আমাদের পেটে কাজই চালায়, নিজের পেট ভরার বুদ্ধি করতেছে, আর কোনো বুদ্ধি নেই। আমি তো বলতে পারছি, উনি তো ফিল্ডে আছেন, হয়তো থাকতে পারে। এখন কি করে বলবো বলুন, বিডিও সাহেব এখন কি আবার এখন না যোগাযোগ, এখন সাহেবরাই বলতে পারবেন। বললেন জয়েন্ট সাহেব আছেন, পরশুদিন এসেছিলেন মনে হচ্ছে, ছিলেন হয়তো অনেকক্ষণই ছিলেন অফিস টাইমে। এটা আমি দাদা বলতে পারবো না, উনি অফিসের বাইরে তো আমি কিছু বলতে পারবো না। না প্রয়োজন না হলে তো ফোন করছি না। এখন হয়তো আসবেন, হয়তো আসেন যদি। এখন কাজ মোটামুটি যেগুলো থাকে উনি আসলে সই করে দেন। এই যে আমার স্বামী মারা গেছে, কয়টা টাকা ব্যাংকে ছিল আমি পাই নাই, হ্যাঁ ওই জন্য আছি বিডিওর কাছে। না আমাকে বৃদ্ধ ভাতাও দেয় না, অনেক কয়বার আমি করছি কিন্তু পাই না। বৃদ্ধ ভাতা লেগে যদি জমা দেওয়া যায় তাও বলে যে হবে পরে হবে। এখন কোন পরে হবে তা ওনারা জানে, আমরা যদি জানতাম তাহলে তো বলতেই পারতাম। ভিডিওই বলছিল, সেই ভিডিও তো এখন নাই। না অফিসে আসে নাই। ভুরি অভিযোগ প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। তার মধ্যে অভিযোগ যে এই প্রশান্ত বর্মন সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ, এবং স্বপন কামিল্লা সহ বাড়ির মালিক, স্বপন কামিল্লার বাড়ি মালিক এবং তার সঙ্গে সঙ্গে আরও একজনকে তুলে নিয়ে গিয়ে নিউ টাউনের যাত্রাগাছিতে কিভাবে তুলে নিয়ে গিয়েছিলেন, সবটা 7 ঘন্টারও বেশি ফুটেজ। এখন পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 7 ঘন্টারও বেশি সেই ফুটেজে তাদের নজর। কথা বলবো প্রতিনিধি অনুপ প্রথমে জানতে চাইব যে মারধর, অপহরণ সব রেকর্ড পুলিশের হাতে। সিসি ক্যামেরা যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, সেটা কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে। তার কারণ সেই ক্যামেরার ফুটেজই কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে হাতিয়ার, এমনটা বলা চলে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ফুটেজ পুলিশ ইতিমধ্যেই সেখান থেকে সংগ্রহ করেছে। তার কারণ দত্তাবাদ থেকে যেখান থেকে অপহরণ করার ঘটনা ঘটেছিল সেখানকার ফুটেজ যেমন পুলিশ সংগ্রহ করেছে, তার পাশাপাশি রাস্তার নিউ টাউন যে রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করেছে। অন্যদিকে বাড়ির ফ্ল্যাটের সামনে যে অন্য দোকানের যে ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। 7 ঘন্টারও বেশি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। তারা এই গোটা ফুটেজ কিন্তু ইতিমধ্যে হাতিয়ার করছে, ফুটেজেই কিন্তু গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাবে, এমনটাই জানতে পারছি। ক্যামেরায় যা জানা যাচ্ছে পুলিশ সূত্রে বেলা 12:52 মানে দুপুরবেলা ব্যবসায়ীকে অপহরণের ভিডিও। তারপরে কি হয়েছে টাইম ধরে কি জানা যাচ্ছে? তারপর দেখা যাচ্ছে
12টা 52 নাগাদ মঙ্গলবার দিন প্রথমে কিন্তু সল্টলেক দত্তবাদ, এই দত্তবাদ এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণ করার ঘটনা ঘটে। ঠিক 28 মিনিটের মধ্যে, অর্থাৎ 12টা 52 থেকে 1টা 20 নাগাদ কিন্তু নিউ টাউনের যে এবি ব্লক তার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এসে পৌঁছয় এবং সেখানে সিসি ক্যামেরা ফুটেজ সেখানে কিন্তু আরো স্পষ্ট হচ্ছে। তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে বাড়িতে যিনি কর্মরত ছিলেন, যিনি চুরি করেছিলেন, অভিযোগ উঠছিল, ইতিমধ্যেই তাকে ডেকে পাঠানো হয়। তার কয়েক মিনিটের মধ্যে তিনি এসে পৌঁছন এবং তার পরবর্তী ক্ষেত্রে পরপর 3টি বাইক এসে পৌঁছয়, যা কলকাতা ও নিউ টাউন সংলগ্ন এলাকার কোনো নাম্বার নয়, বাইরের কোনো নাম্বার সে ব্যবহার করা হয়েছিল। তার ঘনিষ্ঠ বলে এমনটা বা সঙ্গী এমনটাই কিন্তু ভিডিওর তারা প্রত্যেকে জানতে পারা যাচ্ছে। এই পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে তারা ভিতরে প্রবেশ করলো এবং যখন ভিডিও নিজে অপহরণ করে নিয়ে আসছিলেন, সেই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীর কলার ধরে কিন্তু একেবারে ধাক্কা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করেছে ফ্ল্যাটের ভিতরে চিৎকার চেঁচামেচি, সেই সমস্তটাই কিন্তু একেবারে সিসি ক্যামেরা যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। মানে নিউ টাউনে ওটা ফ্ল্যাট বলা যায় না, ওটা একটা আস্ত বাড়ি, বিরাট বাড়ি। এই হচ্ছে এই স্বর্ণ ব্যবসায়ীর দোকান, সোনা ব্যবসায়ীর দোকান, আর এটাই হলো এটা বাড়ি। হ্যাঁ, ফ্ল্যাট একটা ছোট ফ্ল্যাট নয়, পুরো বাড়ি। একজন বিডিওর এখানে একটা পুরো বাড়ি ভাবা যায়। আর এই নিউ টাউনের ফ্ল্যাটে অপহৃত ব্যবসায়ীকে রাত 9টা 15 নাগাদ ফ্ল্যাট থেকে বের করা হয়। কিভাবে বের করা হয়, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, সিসি ক্যামেরার ফুটেজে কি দেখা গেছে অনুপ? যে ফুটেজ সেখানে কিন্তু আরো স্পষ্ট হচ্ছে, যখন 1টা 20 নাগাদ প্রবেশ করা হলো, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা গেল যিনি চুরি করেছিলেন অর্থাৎ ভিডিওর বাড়িতে তিনি বেরিয়েছেন 5টার পরে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একবারও অন্য কোনো ব্যক্তি যারা প্রত্যেকে রয়ে গেল। যার 9:15 ঘড়ির কাটায় তখন কিন্তু দেখা যাচ্ছে ভিডিওর সঙ্গে যে অন্য একটি গাড়ি এসেছিল, সেই গাড়িতে করে কিন্তু একেবারে একেবারে বের করা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীকে এবং সেই গাড়িতে কিন্তু তোলা হচ্ছে। এই ফুটেজও কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে হাতিয়ার করা হচ্ছে এবং এই গোটা যে 7 ঘন্টার বেশি ছুটে সেখানে কিন্তু গোটা প্ল্যান কিভাবে খোলা হয়েছিল গোটাটা কিন্তু পুলিশ পরিষ্কার হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুসারে দেখা যাচ্ছে যে ভিতরের চিৎকার চেঁচামেচি, মারধর, গন্ডগোল, এই প্রত্যেকটা বিষয়ে পুলিশ ইতিমধ্যে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তারই পাশাপাশি পুলিশ নতুন করে একটা ফুটেজ ইতিমধ্যে খোঁজার চেষ্টা করছে, যেখানে গাড়ি যেদিক দিয়ে বেরিয়ে নিউ টাউন যাত্রাঘাটি খাল সংলগ্ন এলাকায় গেল, যেখানে দেহ আমি সব মানলাম। আমি এখান থেকে একটু ছোট্ট করে জানতে চাই যে পুলিশ সব খতিয়ে দেখছে, এতদিন ধরে বিডিও প্রশান্ত বর্মন কোথায় সেটা দেখতে পাচ্ছে না পুলিশ? পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় কিন্তু অনুসন্ধান করা হচ্ছে, কিন্তু কোনো কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে দিন পার হয়ে গেল, এখনো কোনো রকম কোনো কর্ণপাত কোনো বিষয় দেখা হলো না। তার কারণ এখানেই পুলিশের ভূমিকা নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু মুখে কলম পেটেছে। শুধুমাত্র ভিডিওর বিরুদ্ধে অভিযোগ হয়েছে, কি ধারা দেওয়া হয়েছে এগুলো স্পষ্ট করা হচ্ছে এবং গোটা বিষয় তারা দেখছে এমনটা বলা হচ্ছে। কিন্তু তদন্ত প্রক্রিয়া কোন পথে এগুলো এখন স্পষ্ট করে। বিধাননগর দক্ষিণ থানা সিসি ক্যামেরা যে সেটা কিন্তু একেবারে ফ্রিজ করেছে। কিন্তু অন্যদিকে ঘটনাস্থল যেখানে ক্রাইম সিন ঘটলো, যেখানে মারধর হলো, মৃত্যুর ঘটনা ঘটলো, সেখানে কিন্তু একবারও পুলিশের পক্ষ থেকে কাউকে আসতে দেখা গেল না। শুধুমাত্র যেদিন দেহ উদ্ধার হলো, ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ পৌঁছলো, দেহ শনাক্ত করলো, ময়নাতদন্ত করা হলো এবং সেখানে প্রাইমারি যে রিপোর্ট, সেই রিপোর্ট একেবারেই খুনের অভিযোগ, অপহরণের অভিযোগ, সব কিছু নিয়েও এখনো কোনো বড়সড় পদক্ষেপ নয়। আর এই রাজগঞ্জের বিডিওর এই নিউ টাউনের বাড়ি থেকেই সোনা চুরি হয়েছিল। সোনা চুরির অভিযোগে অভিযুক্ত তিনি আজকে বিরাট বিস্ফোরক স্বীকারোক্তি করলেন। মারধরের কথা, সমস্ত মারধরের কথা, স্বপন কামিল্লাকে মারধরের কথা, তাকে মারধরের কথা, বাড়ির মালিককে মারধরের কথা, স্বপন কামিল্লাকে ছাড়া হয়নি সে কথাও বলেছেন এই চুরিতে অভিযুক্ত, সোনা চুরিতে অভিযুক্ত। আগে দেখি এই অভিযুক্ত তার স্ত্রী কি বলছেন, দেখুন। ওদের জিনিস চুরি হয়, তা আমার স্বামীকে একদিন এসে তুলে নিয়ে গিয়ে গেটের সামনে মারধর করে। তা আমার স্বামী মেনে যায় যে হ্যাঁ আমি এই জিনিস নিয়ে মুগলোককে দিয়েছি। তা ওই মুগলোকের কাছে নাম বলেছিল, ওই মুগলোকের কাছে গেছিল, তা ও আর ধরা দেয়নি 2 মাস।
তারপরে ও এসেছিল সেবারে। কি চুরি হয়েছিল? গয়না চুরি হয়েছিল ওনার। কি আপনার স্বামী করেছিল বলছে? হ্যাঁ, বলছে যে উনি নিয়ে গেছে। আমাদেরকে মারধর করে গেছে ওরা। আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে ওখানে মারধর করেছে, রাস্তায় মারতে মারতে নিয়ে। আপনাকে মেরেছিল? হ্যাঁ, আমাকেও মেরেছিল, আমার মেয়েকেও মেরেছিল। আপনাকে কে মেরেছিল? আমাকে ওই সাহেবই মেরেছিল দুঘা। ওখানে লোকজনকে দেখিয়ে ওনারা গাড়িতে তুলে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে ওখানে মারধর করেছিল আমার স্বামী। আমার চর মেরেছে, আর আমাকেও চর মেরেছে, আমার মেয়েকেও চর মেরেছে। আর লাঠির কথা কি বলছিলেন? লাঠি বাঁশ তুলেছিল মারবে বলে, তারপর ওখানে মহিলা বলছে কেন মেয়েদেরকে গায়ে হাত দিচ্ছ। তখন 5টা। কতজন ছিল ওরা? ওরা 2-3 জন ছিল গাড়ির মধ্যে, মানে আমার স্বামীকে নিয়ে গেল, ওরা গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল। 2-3 জন ছিল, ওরা গায়ে হাত দেয়নি। মেরেছে ভিডিওই? চিনতেন ভিডিওকে? হ্যাঁ, ভিডিওকে তো চিনতাম। একটা ঘটনা ঘটে গেছে তো ভয় তো লাগবে। সোনা চুরিতে অভিযুক্ত তাকে রেয়াত করেনি, তার বউ মেয়েকেও মারধর করেছেন প্রশান্ত বর্মন। এবং এই প্রশান্ত বর্মনের এই নিউটাউনের বাড়িতে কুকুর দেখাশোনা করতেন এই অশোক কর। আরও একবার চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, স্ত্রী মেয়েকে মারধর, আর অশোক কি বলছেন? 4 মাস আগে কিন্তু এই চুরির ঘটনা ঘটেছিল। তার পরবর্তী ক্ষেত্রে গণেশ পুজোর পরের দিন বলা হয় যে বিডিওর পক্ষ থেকে ভিডিও তার দলবল নিয়ে কিন্তু একেবারে এই অশোক কর তার যে বাড়ি সেখানে কিন্তু গৌরবনেরা বাড়িতে এসেছিল। এবং এখানে আসার পরে যখন তার খোঁজ করে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় জোর করে বাড়ি থেকে, এবং তার স্ত্রী যখন বলে কেন নিয়ে যাওয়া হচ্ছে, এবং দেখা যায় তার স্ত্রী কিন্তু ভিডিও নিজে চরমায় রাস্তায়, এমনটাই কিন্তু তার স্ত্রীর দাবি এবং তার দাবি। এবং তার মেয়েকেও মারধর করা হয়। একজন ভিডিও সরকারি অফিসার মহিলাদেরকে মারধর করছে প্রকাশ্য রাস্তায়, এমনটা কিন্তু প্রত্যেকে জানাচ্ছে। শুধু তাই নয়, এর পরবর্তী আমি আসবো, অনুপ আসবো, একটা ছবি দেখাই। মারধর যে করেছিলেন তার আঘাত এই অশোকের, দেখুন এইভাবে মারধরের চিহ্ন রয়েছে পরিষ্কার গোটা শরীর জুড়ে। নিউটাউনের বাড়িতে ঢেকে মারধর ভিডিওর, এবং এই অশোককে ছেড়ে দেওয়া হয়, কিন্তু স্বপন কামিল্লাকে ছেড়ে দেওয়া হয়নি। তাকে কিভাবে মারধর করা হয়েছিল সেই বক্তব্য আছে এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার কাছে। এই ছবি দেখেই পরিষ্কার কিভাবে মারধর, আর কতটা সোনা চুরি করেছিল নিউটাউনের বাড়ি থেকে, কি অভিযোগ অনুপ? যিনি অশোক কর তিনি কিন্তু স্পষ্ট দাবি করছেন 500 থেকে 600 গ্রাম সোনা ছিল। সেগুলো সোনা কিনা সেগুলো কিন্তু জানেন না। সেটিগুলো হতে পারে এমনটা যে আসলে সোনা ভেবে চুরি করেছিলেন, মদ্যপ অবস্থায় ছিলেন, সেই কারণে চুরি করে পরবর্তী সময় এই স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করতে গেছিল। যদিও সে টাকা তিনি কিন্তু পাননি, তিনি দেখবেন তারপরে জানাবেন বলেছিলেন। কিন্তু এই যে ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে তাকে যখন জানতে পারে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়, মারধর করা হয়, পরবর্তী স্বীকার করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গণেশ পুজোর পরের দিন এই ঘটনা ঘটলেও তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একেবারে 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আবার কিন্তু তাকে ডেকে পাঠায় স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করার পরে। তিনি জানাচ্ছেন দুজনকেই কিন্তু সমানভাবে ভিডিও নিজে হাত দিয়ে একদম অশোকের বক্তব্য শোনাবো, দর্শকদের দেখাবো। তবে তার আগে বলি, একজন ভিডিও, তার নিউটাউনে এত বড় বাড়ি, 500 গ্রাম সোনা এই বাড়িতে যদি হয়, আরে বাপরে বাপ। তাছাড়া মাটিগাড়াতেও 2টো বাড়ি। আর কি বলছেন অশোক, দেখুন। চুরি করেছিল, চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো, নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার 2 দিন পরে আবার ছেড়ে দিলাম, স্বীকার করতে ছেড়ে দিল। আমি কাকে দিয়েছি বললো, আমি বললাম বসন্তকে স্বপন কামলিয়াকে দিয়েছি, বসন্ত জুয়েলার্সে। তো আমাকে কোথায় দিয়েছে বললো, আমি বললাম লাবণী আইল্যান্ডে। বলতে আমাকে ছেড়ে দিল। তারপরে ঠিক গণেশ পূজার 2 দিন পরে, গণেশ পূজার ঠিক পরের দিন, মানে গণেশ পূজার পর 2 দিন পরে আমাকে নিয়ে গেছিলো। তারপর আমাকে ছেড়ে দিয়েছিল। তারপরে 28 তারিখে আবার আমাকে ডাক করলো, উনি স্বর্ণবালা এলো, আসতে দুজনকে মারধর করলো। করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি, উনিও বললো আমাকে দিয়েছে, আমি কালকে মাল দিয়ে দেবো, সোনাবালা বলতে আমাকে বললো 6টার সময় তুমি বাড়ি চলে যাও। আবার ওকে থাকলো, আমি চলে এলাম। কি চুরি করেছিলেন স্যার? ওটা আমি বলতে, মানে গয়না ছিল মোটামুটি, এটা একটা ওই চুরি ফুরি। কতটা? ওই 500-600 500 গ্রাম? গ্রাম 500 গ্রাম। ওনারা কি সে সময় বাড়িতে ছিলেন না? না, ওনারা কেউ থাকতো না, চাবিটা ওইখানে ছিল। আমি কুকুরি দেখাশোনা করে, এই বলছি না, নেশার ঘরে লোভে করে ফেলেছি। আর এই প্রশান্ত বর্মন আমাদেরকে শেখাবেন মিডিয়া কিভাবে কাজ করবে। এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এত ভুরি অভিযোগ, তারপরেও প্রশান্ত বর্মন কোথায়? অনুপ।
তো প্রশান্ত বর্মা মাঝে বাড়ি থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি বেরিয়েছেন বলে এমনটা পুলিশের কাছেও খবর। পরবর্তী ক্ষেত্রে জানতে পারে যে কোচবিহার এলাকায় তিনি কিন্তু যে বাড়ি সেখানে তিনি গিয়েছেন, এমনটা একটা গতিবিধি পুলিশের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। কিন্তু শুধুমাত্র নজর রাখা অনুসন্ধান, কিন্তু পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো সেটা কিন্তু এখন স্পষ্ট বিধাননগর পুলিশ কমিশনার করছে না। কারণ তারা জানাচ্ছে যে অভিযোগের তো অভাব নেই, সাক্ষীরও অভাব নেই, এমনকি খুনের অভিযোগ এফআইআর হয়ে গেছে, তাই তো? ইতিমধ্যেই গোটা পরিবার অভিযোগ করার পরেই খুনের অভিযোগ কিন্তু পুলিশের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে, একাধিক ধারায় মামলা করা হয়েছে। তারপরেও কিন্তু এখনো অভিযুক্ত খোঁজ পেল না পুলিশ। কিন্তু জানতে পারা যাচ্ছে তিনি মাটিহার যে বাড়ি ছিল সেখান থেকে বেরিয়ে কোচবিহারের বাড়িতে তিনি কিন্তু বর্তমানে আছেন, এমনটা গতকাল রাতেই সেখানে পৌঁছেছেন। যদিও পুলিশের পক্ষ থেকে সমস্ত নজর রাখা হচ্ছে, যদি অফিসিয়ালি ভাবে পুলিশের পক্ষ থেকে কোনো রকম বক্তব্য বা কোনো রকম এই বিষয় নিয়ে মন্তব্য কিন্তু একেবারে প্রকাশ। এবং শুধু তাই নয় অনুপ, আমরা শান্তনুর সঙ্গে কথা বলছিলাম, ওখানে ঠিকাদারদের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, তার আর্থিক যে তছরূপ সেই অভিযোগও উঠেছে। সম্পত্তি কিভাবে এলো এই নিয়েও প্রশ্ন। অনুপ, আসলে তার বিরুদ্ধে নতুন এই অভিযোগ নয়, যেখানে যেখানে তিনি বাড়ি বা যেখানে যেখানে তিনি কর্মরত পোস্টিং ছিলেন প্রত্যেক জায়গায় কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যেমন যে কটা জায়গায় তিনি পোস্টিং ছিলেন একাধিক ব্যক্তিকে হুমকি দেওয়া থেকে শুরু করে মারধর, বিভিন্ন অভিযোগ আছে। আর নিউ টাউনে যখন তিনি আসতেন সেক্ষেত্রে দেখা গেল মহিলা থেকে শুরু করে বাড়ির গৃহবধূ প্রত্যেকটি কিন্তু এই মারধরের ঘটনার মতো অভিযোগগুলো উঠে আসছে। এবং চুরির জিনিস অভিযোগ হচ্ছে, চুরি হচ্ছে, তিনি থানায় অভিযোগ করছেন না, কোনো কিছু না করে একেবারে তিনি শটান নিজে দলবল নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে। এখান থেকে কিন্তু একেবারে ভিডিওর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবং দেখা যাচ্ছে পুলিশ নিউ টাউন থানার পুলিশ থানা এলাকার মধ্যে পড়ে তার বাড়ি, সেখানে চুরির ঘটনা ঘটলো, কিন্তু তিনি পুলিশে কোনো অভিযোগ করলেন না, তিনি নিজে গিয়ে একেবারে দেখা যাক এরপরে পুলিশ কোনো কড়া পদক্ষেপ করে কিনা। এরপরেও এত কিছু থাকার পরেও